অযোগ্য তালিকা প্রকাশ এসএসসির সুপ্রিম নির্দেশ মেনে ওয়েবসাইটে অযোগ্য তালিকা আর অযোগ্য শিক্ষকদের তালিকা দিল কমিশন। অযোগ্য তালিকায় 1804 জনের নাম, অযোগ্য শিক্ষকদের নাম এবং রোল নাম্বার প্রকাশ। নবম, দশম ও একাদশ দ্বাদশের অযোগ্য তালিকা প্রকাশ। অযোগ্যদের অ্যাডমিট বাতিল। নবম, দশম ও একাদশ দ্বাদশে ফর্ম জমা অযোগ্যদের। নবম দশমে 1140 অ্যাডমিট কার্ড বাতিল, একাদশ দ্বাদশে 1020 অ্যাডমিট বাতিল। সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা আর অযোগ্যদের অ্যাডমিট বাতিল স্কুল সার্ভিস কমিশনের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। এই তালিকা প্রকাশ করতে এসএসসিকে 7 দিন সময় দিয়েছিল দেশের শীর্ষ আদালত। দুদিনের মাথায় শনিবার নিজেদের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করল এসএসসি। এসএসসির তালিকায় অযোগ্যর সংখ্যা 1804। নাম, রোল নাম্বার সহ তালিকা প্রকাশ করেছে এসএসসি। এই অযোগ্যদের মধ্যে বেশিরভাগই 7 এবং 14 সেপ্টেম্বরের পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। এসএসসির দেওয়া তথ্য অনুযায়ী এমন আবেদনকারীর সংখ্যা 1140। তাদের সবার অ্যাডমিট কার্ড বাতিল করেছে এসএসসি। অযোগ্যদের কেউ পরীক্ষায় বসতে পারবেন না। এসএসসির দেওয়া তথ্য অনুযায়ী অযোগ্যদের অনেকে একই সঙ্গে নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদের জন্য আবেদন করেছিলেন। নবম, দশমের ক্ষেত্রে এমন আবেদনের সংখ্যা 1140। একাদশ দ্বাদশের ক্ষেত্রে অযোগ্য আবেদনের সংখ্যা 1020। এদের কেউই সেপ্টেম্বরের পরীক্ষায় বসতে পারবেন না। আমরা বলতে পারি যে আমরা মূলানুগ এবং কোর্ট যেরকম বলছেন সেইভাবেই কাজ করছি। এর তারপর রাজনৈতিক তার কি ইমপ্লিকেশন হবে সে বিরোধী দলনেতা বা অন্য যারা বলেছেন যা কিছু আপনারা যা বলছেন তারা তাদের মতো বলবেন। আমরা কোর্ট যেটা বলেছেন সেটাই আমরা নিশ্চয়ই সেটা শুনব। গত 3রা এপ্রিল এসএসসির 2016 শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল করে দেশের শীর্ষ আদালত। সম্প্রতি কয়েকজন চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টে অভিযোগ করেন অযোগ্য চাকরি প্রার্থীরাও সেপ্টেম্বরে হতে চলা পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছেন। সুপ্রিম কোর্ট মন্তব্য করে, অযোগ্যরা কোনোভাবেই 7 এবং 14 সেপ্টেম্বরের পরীক্ষায় বসতে পারবেন না। পরীক্ষার উপর কড়া নজর রাখছে আদালত। এসএসসিকে 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত। দুদিনের মাথায় ওয়েবসাইটে তালিকা প্রকাশ করল এসএসসি। নিউজ 18 বাংলা। এসএসসির অযোগ্য তালিকায় রয়েছেন বনগাঁর রিতেশ ঘোষের নামও। 2016 সালে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমি একজন ক্যান্ডিডেট। কার সাথে কি চুক্তি হচ্ছে, কার সাথে কি, সেটা আমার জানার কথা নয়। প্রত্যেকটা ধাপ পার করে করে আজ আমরা এখানে এসেছি। আমি অন্য চাকরিও পেয়েছিলাম, সেই চাকরিতে আমি যেতে পারতাম। আজকে এসএসসির ভুলের জন্য আজকে এই অবস্থা হয়েছে। যে এসএসসি এটা কি করে নামটা আমাদের ওইমান ইস্যুর নামটা ওখানে ঢোকালো, প্রশ্নচিহ্ন আমার এখানেই। তার কারণ হচ্ছে আমাদের নামটা ওখানে থাকারই কথা নয়, কারণ কোর্ট আমাদেরকে চিহ্নিতকরণ করেনি টেন্টেড হিসাবে। তাহলে আমাদেরকে ঢুকিয়ে দিল কেন? আর এসএসসির অযোগ্য তালিকায় পশ্চিম মেদিনীপুরের বিপ্লব বিবারের নামও রয়েছে। ফার্স্ট ক্লাস পাওয়া আজকে আমরা অযোগ্য হয়ে গেলাম সমাজের কাছে। এটাই সব থেকে বড় দুর্ভাগ্য যে যোগ্যতার প্রমাণ কিভাবে দেবো জানি না। হয়তো একটা সুযোগ এসেছিল আমাদের কাছে যে পুনরায় আজকে আমাদেরকে যে দাগ দেওয়া হচ্ছে সেই দাগটা মোছার আমরা একটা মানে কর্মযোগ্য পরিকল্পনা নিয়েছিলাম যে পারবো সমাজের কাছে আবার দেখাতে যে আমরা সত্যিকারের যোগ্য। কিন্তু আজকে এসএসসি আবার পুনরায় একটা অযোগ্যতার মতো কাজ করলো। তাহলে টেন্টেড আনটেন্টেড যদি বিভাজন হয়ে থাকে তাহলে টেন্টেডরা বসতে পারবে না, বঞ্চিত, ঠিক আছে, তাহলে আনটেন্টেডরা কি তাদের চাকরি ফিরে পাবে? আর অযোগ্য তালিকায় নাম রয়েছে পূর্ব মেদিনীপুরের ভূগোলের শিক্ষক কমলেশ কাপাটের। তিনি কি বলছেন শোনাবো। আমাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করেছিল কোর্টের অর্ডারেই এবং আমাদের অ্যাডমিটও ইস্যু হয়েছিল। আজকে কোন মন্ত্র বলে হঠাৎ আমাদেরকে টেন্টেড করে আমাদের মানে অ্যাডমিটটাকে ক্যান্সেল করালো এবং আজকে আবার তালিকায় উঠালো। আমরা আবার কোর্টের কাছে যাব বা কমিশনের সাথেও সাক্ষাতে কথা বলবো, আমরা কারণ দর্শাবো যে কী কারণে আমাদের তালিকায় নাম আসলো। এসএসসির অযোগ্য তালিকায় রাজপুর সোনারপুরের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুহেলি ঘোষ। তিনি রাজপুরের একটি স্কুলে শিক্ষকতা করতেন।
2022 সালের ডিসেম্বর মাসে প্রথম একটা তালিকা বেরোয়, সেখানে আমার নাম ছিল। আমি চাকরিটা আমার নিজের যোগ্যতায় পেয়েছি এবং সর্বোপরি আমাকে যেটা সিবিআই লিস্ট দিয়েছিল, সেই সিবিআইকে আমার চ্যালেঞ্জ করা ছিল যে আমার যদি কোনো জায়গায় আমার অসঙ্গতি প্রমাণ করতে পারে সেটা যেন তারা দেখায়। যদি টেন্টেটিভ হই তাহলে আমাকে কেন ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হলো, আমার অ্যাডমিট কার্ড কেন এলো? আমি হাইকোর্টে আবার নতুনভাবে কেস ফাইল করছি। দেখা যাক, বিচারে আশা করি সঠিক তথ্যটাই উঠে আসবে। আর অযোগ্য তালিকায় পিংলা ব্লকের অঞ্চল সভাপতি অজয় মাঝি। এসএসসি তালিকা প্রকাশের পর তাঁর দাবি, মানুষ সহকর্মী পড়ুয়ারাই তাঁরা যোগ্যতা বিচার করবে। আমি নিজের শিক্ষকতার জীবনে মাপকাঠিতে আমি কোন রকম অযোগ্য নই। আমার চিন্তা ভাবনা বা আমার শিক্ষার অনুযায়ী আমি এটুকু দৃঢ়তার সঙ্গে বলতে পারি, আমি যথোপযুক্ত শিক্ষা প্রদান করেছি, সে জায়গাতে কোনো ঘাটতি নেই। এবার এসএসসি কেন, কিভাবে, কি করছে তার আইনি প্রক্রিয়া আলোচনার জায়গা আছে, এই জায়গাতে আমি আরো বিশেষ কিছু বলছি না। অযোগ্যরা যখন প্রকাশে, তাহলে কেন ফের যোগ্যদের পরীক্ষায় বসতে হবে? প্রশ্ন চাকরিয়ারা চিন্ময় মণ্ডলের। এই তালিকা এতদিন পর দেওয়া হলো, যখন জীবনগুলো নষ্ট হয়ে গেছে এবং যখন একটা পরীক্ষা আসন্ন, আমরা চাইবো এই লিস্টটা নিয়ে গিয়ে রাজ্য সরকারই আবার কোর্টে গিয়ে দাবি করুক যে আমরা সিবিআইকে মান্যতা দিয়ে এই লিস্টটা দিয়ে দিলাম, এরা হচ্ছে দাগী বা অযোগ্য, আর বাকিরা তাহলে যোগ্য। তাহলে বাকিদের চাকরিগুলো কেন চলে যাবে এবং বাকিরা কেন পরীক্ষায় এবার নতুন করে তাদের যোগ্যতার প্রমাণ দেবে? এটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন। আর আমরা দেখতে পাচ্ছি বিচার ব্যবস্থার কাছেও আমরা সত্যিই খুব আমাদের নিজেরা অসহনীয় হয়ে পড়েছি, যে যেখানে গিয়ে বিচার ব্যবস্থার কাছে সঠিক বিচারটা আমরা পাচ্ছি না। চাকরি ফিরলে তবেই স্বস্তি, মন্তব্য সুমন বিশ্বাসের। আজকের দিনে আমরা কিছুটা স্বস্তি পেলেও আমাদের যোগ্য চাকরি যবে ফিরবে সেদিনই আমরা স্বস্তিতে, আনন্দে আপনাদের সামনে কথা বলতে পারবো। সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ। এসএসসির লিস্ট সামনে আসতেই তৃণমূলে বিজেপির তরজা তুঙ্গে। স্বাধীনতার পরে কোথাও হয়নি, এমনকি ত্রিপুরায় যে বাম সরকারের 10,000 সামথিং প্রাইমারি গেছিল, সেখানেও কিন্তু সরকার তাদের অযোগ্য স্বীকার করেনি। এখানে অন রেকর্ড 1803 জনের চাকরি অবৈধভাবে মমতা ব্যানার্জির সরকার দিয়েছে, স্বীকার করার মধ্য দিয়ে প্রমাণিত হলো এই সরকার, যারা সংবিধানকে সামনে রেখে মন্ত্রগুপ্তের শপথ নিয়েছে, তারা এই ধরনের বেআইনি কাজ করেছে। এটা সম্পূর্ণভাবে কোনো নির্বাচিত সরকার করতে পারে না। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির আইনজ্ঞ কল্যাণ ব্যানার্জি যে কমিটমেন্ট করেছিলেন সেটা আজকে ফুলফিল করা হয়েছে। যে টেন্টেড বলে যাদের বলা হচ্ছে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্ট চেয়েছিলেন। এবার কথাটা হচ্ছে রাজ্য সরকার তথা এসএসসি তাদের কথা রেখেছে এবং আমরা মনে করি সামনের দিনে নির্বিঘ্নে পরবর্তী পর্যায়ে শিক্ষকদের নিয়োগ সুষ্ঠুভাবে হবে, আবার মামলার জালে আটকে যাবে না। কারণ সিপিএম বিজেপি উন্মুখ হয়ে আছে কিভাবে এটাকে আটকানো যায়। স্কুল আছে, শিক্ষকও আছেন, পড়ুয়া মাত্র 2 জন। মেদিনীপুরে ঢুকছে প্রাইমারি স্কুল। স্থানীয়দের অভিযোগ, স্কুলে শিক্ষকরা ঠিকমতো পড়ান না। অনেক পড়ুয়া বাবার নামটাও লিখতে পারে না। তাই 2020 থেকে এই স্কুলে একজন পড়ুয়াও ভর্তি হয়নি। যে ছেলেগুনা 4 পাস করে গেছে সেগুলো আমার দোকানে আসে বাচ্চাগুনা, কিন্তু বাবার নামও লিখতে পারেনি, নিজের নামও লিখতে পারেনি। স্কুলে পড়ুয়া মাত্র 2 জন, তাদের পড়ানোর জন্য রয়েছেন 4 জন শিক্ষক। অভিযোগ, এ স্কুলের অনেক পড়ুয়াই নাকি 4 পাস করলেও বাবার নাম, এমনকি নিজের নামও লিখতে পারে না। তাই ছাত্র ভর্তি তলানিতে। মেদিনীপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ড নজরগঞ্জ, এখানেই রয়েছে জাগ্রত শিক্ষানিকেতন প্রাথমিক বিদ্যালয়। 1969 থেকে পথ চলা শুরু। 2019 পর্যন্ত এই স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল 70। তারপর থেকে একজন পড়ুয়াও ভর্তি হয়নি। তাই ছাত্রের সংখ্যা কমতে কমতে এখন 2 জন। কিন্তু কেন এই হাল? স্থানীয়দের অভিযোগ, এই স্কুলে শিক্ষকরা ঠিকমতো পড়ান না। অনেকেই নাকি মোবাইল ফোনে ব্যস্ত থাকেন। অনেক সময় তারা ক্লাসে থাকেন না। তার ফল ভুগছে পড়ুয়ারা।
অনেকে তাদের নিজেদের নামটাও লিখতে পারে না। এদের পড়াশোনা কম হয়, যে ছেলেগুনা 4 পাস করে গেছে সেগুনা আমার দোকানে আসে বাচ্চাগুনা, কিন্তু বাবার নামও লিখতে পারেনি, নিজের নামও লিখতে পারেনি। 15 বছর দেখছি আগের ছেলে ছিল, দিনে দিনে কমে যাচ্ছে। দুটো ছেলে এসে দুটো করে রেগুলার বিস্কুট লয়, ঘর চলে যায়। এরাও খেয়ে দিয়ে 8টার সময় চাটা খেয়ে দিয়ে 9টার সময় ঘর চলে যায়। ব্যাস, ঝামেলা শেষ। যেসব ছেলেগুলো এসে তাদেরকে একটা নাম উচ্চারণ বলতে কিছু পাচ্ছে না, লিখতেও পাচ্ছে না, বলতেও পাচ্ছে না। তারপরে বাড়ির লোক পাঠাচ্ছে না, আজ না শিখে তাহলে কি করতে আর বাড়ির লোক পাঠাতে, তারা অন্য স্কুলে দিচ্ছে। মাঠে একটা স্কুল আছে, ছোট বাচ্চাদের স্কুল আছে, ওইখানে দেখছি এখনই ওরা 30-40 জন বাচ্চা আছে। স্কুল কর্তৃপক্ষের দাবি পড়ুয়াদের স্কুলমুখী করতে নানা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু কাজ হয়নি। আমরা বাচ্চাদের ধরে রাখার জন্য সরকারের এছাড়াও ঘুড়ি লাঠাই হেনাতানো দিতাম যাতে ইন্টারেস্ট হয়। আর সবচেয়ে একটা অসুবিধা হয়েছে পাশাপাশি দুটো স্কুল। আমরা চাইছি যে স্কুলটা যদি ছাত্র হয় খুবই ভালো, নাহলে স্কুলটাকে ডিসপোজাল করা আমাদেরও তো ভালো লাগে না। প্রাইমারি স্কুলে পড়ুয়া কম, 2 জন ছাত্র, তাই বন্ধ হয়ে গিয়েছে মিড ডে মিল, ফলে সমস্যা আরো বেড়েছে। মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা। শাসনে ফের সংঘর্ষ আর অশান্তি। আইএসএফ তৃণমূল সংঘর্ষে উত্তেজনা। শাসনের কীর্তিপুরের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। জিয়াউল, কেনই হামলা, কখন হামলা চালানো হয়? দেখো, একেবারে শাসনের কীর্তিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানে আইএসএফ এর একটি কর্মী সভা ছিল এবং সেই কর্মী সভায় কিন্তু অতর্কিত হামলা চালায় শাসক দলের পক্ষ থেকে, এমনটা কিন্তু অভিযোগ। এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত 3 থেকে 4 জন কিন্তু গুরুতর জখম হয়েছে। অন্যদিকে শাসক দল বলছেন যে তারা এখানে যে কর্মী সভা করছিল সেখান থেকে তাদের উপরেও চড়া হয়, ফলে তাদের বেশ কয়েকজন আহত হয়। ফলে উভয় পক্ষে আহত হচ্ছে, কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেন শাসক দলের পক্ষ থেকে যে তার এলাকায় অশান্ত পাকানোর জন্য এসেছিল, ফলে তাদেরকে কোনো মারধর করা হয়নি। এবং যারা আইএসএফ কর্মী সমর্থকদের দাবি যে তারা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সেখানেও তারা হুমকি মারধর করায়, পরবর্তীকালে পুলিশকে নিয়ন্ত্রণ আনে। কিন্তু যেভাবে শাসনের এই একেবারে আইএসএফ তৃণমূলের সংঘর্ষে আহত বেশ কয়েকজন, ফলে এলাকায় একটা চাপা উত্তেজনা রয়েছে। ধন্যবাদ। সরকারি জমি দখল করে কংক্রিটের নির্মাণ, কালভার্টে গা ঘেঁষে দোকান তৈরির ছক। নিউজ 18 বাংলায় সেই খবর দেখানোর পর তৎপর প্রশাসন। রাজ্য সড়কের পাশে সরকারি জমি, এই জমি দখল করে কংক্রিটের নির্মাণ। এ ছবি শিলিগুড়ির ফাঁসি দেওয়ার। গত বৃহস্পতিবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই পদক্ষেপ। সরকারি জমি দখলমুক্ত করার নির্দেশ দেয় ব্লক প্রশাসন, সেই মতো কাজ। নামানো হয় আর্থ মুভার, ভেঙে ফেলা হয় বেআইনি নির্মাণ। এই যে 2 দিন আগে আপনাদের চ্যানেলের মারফতে যে খবরটা হয়েছিল যে অবৈধ নির্মাণ হয়েছে আমাদের এখানে, তো আপনার নিউজ হওয়ার পরেই আমরাও গেছিলাম প্রশাসনের কাছে। প্রশাসনের লোক এসে এখন ইনকোয়ারি করে গেছে, আর এইদিকে ডেমোলিশও হচ্ছে, জিনিসটা পুরোপুরিভাবে ভেঙে দেওয়া হয়েছে। সবচেয়ে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলকে, কারণ আপনারা এই যেটা আবায়ের জিনিসটা আমাদের নজরে আসলেন, আর এমনি জনগণ থেকেও কমপ্লেন এসেছিল। তারপরে আমরা ওটা ভেরিফাই করে দেখলাম যে সত্যি ওটা অবৈধ, যেটা অবৈধ নির্মাণও ছিল ওটা আমি আজকে সকাল থেকে ভেঙে দিয়েছি। সকালে আমরা ওখানে গিয়ে পরিদর্শন করি এবং সেটা কনফার্ম করি যে জমিটাই সরকারি জমি, পূর্ত দপ্তরের জমি। আর তাছাড়া এই গোটা ব্যাপারটাই অবৈধ। উনি কারো পারমিশন না নিয়ে, কোনো রকম সরকারি আইন কানুনের তোয়াক্কা না করে এই জিনিসটা তৈরি করেছিলেন, যেটা সম্পূর্ণ অবৈধ, এবং আমরা সেই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার জন্য আদেশ দিয়েছিলাম এবং সেটা হয়েও গেছে। শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েত, এখান দিয়েই গিয়েছে ঘোষপুকুর নকশালবাড়িগামী রাজ্য সড়ক। পাশে পূর্ত দপ্তরের জমি, ফকিরচন্দ জোতে সেই জমি দখল হয়ে গিয়েছে। তারপর কংক্রিটের নির্মাণ, ইটের গাঁথনির উপর ঢালাই করেছেন এলাকারই বাসিন্দা তপন কর্মকার সিংহ, যাতে দোকান করা যায়। এই নির্মাণ করা হয়েছে একেবারে কালভার্ট ঘেঁষে, যা কালভার্ট এলাকার জল নিকাশির বড় ভরসা। স্থানীয়দের দাবি, এভাবে নির্মাণ করায় ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে কালভার্টের মুখ। তখন এলাকার জল বেরোবে না, ভারী বৃষ্টি হলে বিপদ বাড়বে। এই খবর দেখানোর পর তৎপরতা। বয়ে গিয়েছে ইছামতি, এই নদীর পাড়ে জেলা পরিষদের জমি। সব মিলিয়ে
248 ভেরি, কিন্তু লিজের টাকা জেলা পরিষদের অ্যাকাউন্টে ঢোকে না। এই সব জমি উদ্ধারে নামলো জেলা প্রশাসন। জানবো যে মাথা কারা কারা আছে, কেন পরিষদের এত রেভিনিউ লস হলো, এটা হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের। দেখুন এখানেই যা ইনকাম, এটা হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের। দেখুন এখানেই যা ইনকাম বা হবে তাতে তো এলাকার মানুষের কাজ হবে। জেলার উন্নয়নের জন্য যা যা করার কথা এখানে আমরা সেটাই নিয়ে এসেছি, এবং আজকে আমার মনে হলো এলাকার মানুষ জেনে গেল এটা পরিষদের সম্পত্তি, কারোর ব্যক্তিগত নয়। জেলা পরিষদের সম্পত্তি আমরা জানতাম না, এটা আমরা জানতাম যে পঞ্চায়েত সমিতির সম্পত্তি, কিন্তু আজকে আমরা জানলাম যে এটা জেলা পরিষদের সম্পত্তি। এটা মোটামুটি যদি সবাই মিলে আমাদের গ্রামে আছে, যদি আমাদের কিছু উন্নয়ন হয়, সব কিছু করা যায়, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। ফাঁসিদেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র এবং হাসনাবাদ থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। পুজোর আগে ওয়েটিং লিস্ট কমাচ্ছে রেল। অনেকেই মনে করছেন যে এর পেছনে রেলের মিশন মুনাফা। স্পেশাল ট্রেনে যাত্রী বাড়ানোই রেলের লক্ষ্য। দুর্গাপুজো বাঙালির আবেগ, উৎসবের সময়, ছুটিরও সময়। এই সময় অনেকেই বেড়াতে যান। মধ্যবিত্তের বড় ভরসা ট্রেন, এবার সেখানেই সমস্যা। পুজোর সময় ট্রেনের টিকিট কাটতে গিয়ে নাকাল সাধারণ মানুষ। ওয়েবসাইট খোলার কয়েক মিনিটের মধ্যে সব টিকিট শেষ। আগে ওয়েটিং লিস্টে জায়গা মিলত, এখন সেটাও নেই। ট্রেনের টিকিট কাটতে গেলেই দেখাচ্ছে রিগ্রেট, অর্থাৎ নতুন বুকিং নেওয়া যাবে না। 1 মিনিটের মাথায় টিকিট শেষ আছে, এটা বড় রোগ। সমস্যা হচ্ছে ধরুন আপনি 1 নম্বর আমরা লাইনে ফার্স্ট যে লোকটা ফার্স্ট দাঁড়াচ্ছে সে হয়তো টিকিট পাচ্ছে, সেকেন্ড লোকটা টিকিট পাচ্ছে না। কি বড় সমস্যা এর একটা। 1 মিনিটের মাথায় রিগ্রেট দেখাচ্ছে। সম্প্রতি ওয়েটিং লিস্টের আসন সংখ্যা কমিয়েছে রেল। যেমন ধরুন দার্জিলিং মেল, এসি 3 টায়ারে একটি কোচের আসন সংখ্যা 72টি আসনের মধ্যে 63টি সিট কনফার্ম হিসেবে বিক্রি করা হয়। বাকি 9টি সিট বিক্রি হয় আরএসি হিসেবে, অর্থাৎ 18 জন আরএসি টিকিট কাটতে পারেন। এরপর ওই কোচে ওয়েটিং লিস্টের টিকিট বিক্রি হয়। আগে একটি ট্রেনে ওয়েটিং লিস্টের টিকিট থাকতো মোট সিটের 25%, অর্থাৎ একটি কোচে 72টি আসন থাকলে ওয়েটিং লিস্টের টিকিট বিক্রি হতো 18টি, এখন বিক্রি হয় 8 থেকে 9টি। আগে কনফার্ম টিকিট না পেলে ওয়েটিং লিস্টের টিকিট কেটে অপেক্ষা করা যেত, এখন সেটাও করা যাচ্ছে না। 2 অক্টোবর দুর্গাপুজোর দশমী পড়েছে। আমি প্রতিদিনই চেষ্টা করছি দার্জিলিং যাওয়ার ট্রেনের টিকিট কাটতে। আইআরসিটি ওয়েবসাইটে গিয়ে ট্রেনের নাম, ট্রেন নাম্বার সবই দেখতে পাচ্ছি, কিন্তু যতবার টিকিট বুক করার চেষ্টা করছি ততবারই শুধু একটাই বার্তা আসছে, রিগ্রেট, মানে টিকিট পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে আমি অত্যন্ত অসুবিধার মধ্যে পড়েছি। সাধারণ যাত্রী হিসেবে অনলাইনে ট্রেন চলাচলের তথ্য পাচ্ছি, কিন্তু টিকিট কেনার সুযোগ পাচ্ছি না। ক্যাপিং, যেটা ওয়েট লিস্টের ক্যাপিং, সেটা কমিয়ে দেওয়া হয়েছে। সেটা আগে 25% অব্দি ওয়েটিং লিস্ট নেওয়া হতো, এখন সেটা 10% করে দেওয়া হয়েছে। প্রচুর মানুষ বুকিং করতে গিয়ে দেখছেন যে তার বুকিংটা রিগ্রেট হচ্ছে, ওয়েটিং লিস্টেও হচ্ছে না, আরএসি তো ছেড়েই দিন। সমস্যা সেটা হচ্ছে, সমস্যা কিন্তু ভ্রমণার্থীদের হচ্ছে, যা পর্যটকদের হচ্ছে। পুজোর মরশুমে যখন দূরপাল্লার ট্রেনের টিকিটের চাহিদা সব থেকে বেশি, তখন কেন ওয়েটিং লিস্টের টিকিট বিক্রি কমানোর সিদ্ধান্ত নিল রেল? টার্গেট কি বাড়তি মুনাফা? কারণ দুর্গাপুজোর সময়ে স্পেশাল ট্রেন চালায় রেল। যে ট্রেনের টিকিটের দাম সেই রুটে চলা অন্য ট্রেনের থেকে অনেক বেশি। গত বছর পুজোর সময়ে উত্তরবঙ্গগামী স্পেশাল ট্রেন চালায় রেল। এই ট্রেনের ভাড়া ছিল দার্জিলিং মেলের ভাড়ার প্রায় 3 গুণ। দার্জিলিং মেলের টিকিট পাননি এমন অনেকে শেষ মুহূর্তে এই স্পেশাল ট্রেনের টিকিট কেটে উত্তরবঙ্গ গিয়েছিলেন। বেশি ভাড়া, বাড়তি মুনাফা, তবে কি এটাই রেলের টার্গেট? রেলের যদিও যুক্তি, আগে 4 মাস আগে টিকিট বুকিং শুরু হতো, তখন টিকিট বুকিংও বাতিল বেশি হতো। এখন 2 মাস আগে বুকিং শুরু হয়। যাত্রীরা পরিকল্পনা করে টিকিট কাটেন, তাই টিকিট বাতিলের প্রবণতা কমেছে। তাই ওয়েটিং লিস্ট বেশি দরকার হয় না। हम बहुत सारे ज़्यादा वेटिंग लिस्ट के टिकट जारी नहीं कर रहे हैं, क्योंकि अगर लास्ट मोमेंट तक अगर किसी पैसेंजर का टिकट कंफर्म नहीं होता है तो उसको बड़ा दुख होता है कि बजाय इसके कि हम लंबी लिस्ट जारी कर दें और अकोमोडेट भी नहीं करा पाएँ। स्पेशल ट्रेन का हम पहले चलाते आए हैं, उनका प्रपोजल हम एज पर डिमांड देते हैं, और जैसे भीड़ का हमें आकलन हो जाता है कि हमारा पैसेंजर उस तो डेफिनेटली हम पाथ और ये सब चीज़ें देखते हुए
ट्रेन प्लान जरूर करते हैं। বিগত বছরগুলিতে লক্ষ্য করতে পারা গেছে উৎসবের মরশুমে ট্রেনের টিকিট নিয়ে বারবার কালোবাজারির ঘটনা ঘটেছে। বর্তমান অবস্থায় রেল অবশ্য জানাচ্ছে তারা এই পদ্ধতিকে আটকাতে পেরেছে। তো সত্যি কি আটকানো গিয়েছে? বারবার গুরুত্বপূর্ণ ট্রেনের টিকিট বুকিং করতে গিয়ে রিগ্রেট শব্দ লেখা হচ্ছে, তাতে সন্দিহান রেলের আধিকারিকরাই। ক্যামেরায় বিপুল ঘোষের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।